আসসালামু আলাইকুম। ইনান লার্নিং হোমে স্বাগতম। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট নিয়ে আজ আলোচনা করব। দ্বিতীয় অধ্যায় সেট থেকে যে সকল প্রশ্নগুলো বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসে থাকে, তোমরা কয়েকটি নিয়ম মনে রেখে সাধারণত কিভাবে খুব সহজে সেট থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসলে কিভাবে সেটি আনসার করতে পারবা, সেটি আজ তোমাদের আমি দেখিয়ে দিব। প্রথমে আমরা জানবো সেট। সেট কি? এখানে রয়েছে সেট কি। সেট কি আগে তোমাদের সেটি জানতে হবে। সেট হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত কোনো বস্তুর সংগ্রহ বা সমাবেশকে বলা হয়ে থাকে সেট। অর্থাৎ সেট সাধারণত আমরা বাস্তব এবং চিন্তা জগৎ থেকে সেটিকে পেয়ে থাকি। বাস্তব অথবা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত কোনো বস্তুর সংগ্রহ বা সমাবেশকে বলা হয়ে থাকে সেট। আমরা যদি একটু উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি, এখানে ধরে নিলাম আমরা তিনটি ব্রাঞ্চ আছে। প্রত্যেক ব্রাঞ্চে তিনজন করে স্টুডেন্ট বসলো। আমরা এই প্রত্যেকটি ব্রাঞ্চকে আমরা ধরে নিতে পারি একটি সেট। তাছাড়া এই ব্রাঞ্চগুলোর সাথে পরপর কিন্তু একটি ল ব্রাঞ্চ রয়েছে। এই ল ব্রাঞ্চ এবং হাই ব্রাঞ্চ দুটি মিলিয়ে হতে পারে একটি সেট। তাছাড়াও রয়েছে আমাদের ঘরে যে আসবাবপত্র রয়েছে, সেগুলাকে আমরা বলতে পারি একটি সেট। খেলাধুলার বিভিন্ন সামগ্রী রয়েছে, সেগুলাকে বলা যেতে পারে একটি সেট। তারপর রয়েছে ডিনার সেট, অর্থাৎ বিভিন্ন প্রকারের সেট, অ্যাভেলেবল সেট রয়েছে। তো এই সেটগুলি সাধারণত আমরা বাস্তবে কিন্তু দেখতে পাই। অর্থাৎ বাস্তবে যে সেটগুলো দেখতে পাওয়া যাবে এবং যেটি নির্দিষ্টভাবে দেওয়া থাকবে, সেটি হচ্ছে মূলত বাস্তব সেট। তাহলে আমরা বাস্তব সেট, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে বাস্তব সেটটা কি। যেগুলো দেখা থাকবে এবং নির্দিষ্ট করে বলে দেওয়া থাকবে, সেগুলি হচ্ছে বাস্তব সেট। তারপর আসি চিন্তা জগতের সেট। চিন্তা জগতের সেট হচ্ছে যে সেটের উপাদানগুলো সাধারণত কি নির্দিষ্টভাবে বলে দেওয়া থাকবে না, তাদের কিছু ধর্ম বা বৈশিষ্ট্য বলে দেওয়া থাকতে পারে, সেগুলোকে বলে দিতে পারি আমরা চিন্তা জগতের সেট। অর্থাৎ তোমাকে আমি একটি প্রশ্ন করলাম যে তুমি আমাকে 1 থেকে বড় এবং 5-এর থেকে ছোট বিজোড় সংখ্যা কয়টি আছে সেটি বলো। তাহলে অবশ্যই তুমি আমাকে চিন্তা করে বলতে হবে। তাহলে 1 থেকে বড় এবং 5-এর থেকে ছোট বিজোড় সংখ্যা হচ্ছে 3। এটি তো আনসার চলে আসবে। তাহলে এই যে চিন্তা জগৎ থেকে তুমি সেটি বলছো, সেটি হচ্ছে চিন্তা জগতের সেট। অর্থাৎ এভাবে বাস্তব এবং চিন্তা জগতের সুসংজ্ঞায়িত। তুমি কিন্তু যে 3 সংখ্যাটি সেটি কিন্তু সুসংজ্ঞায়িত, অর্থাৎ নির্দিষ্টভাবে সেটি বলতে পারছো, সেজন্য সেটা সুসংজ্ঞায়িত। তাহলে আমরা জানলাম যে সেট কি। তারপর যেটি রয়েছে সেট প্রকাশের পদ্ধতি। সেট প্রকাশের পদ্ধতি সাধারণত দু ধরনের হয়ে থাকে। সেট প্রকাশের পদ্ধতি দু ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে তালিকা পদ্ধতি, আর একটি হচ্ছে গঠন পদ্ধতি। তাহলে সেট প্রকাশের পদ্ধতি কটি? দুটি। একটি হচ্ছে তালিকা পদ্ধতি, আর 2 হচ্ছে গঠন পদ্ধতি। গঠন পদ্ধতি। তাহলে তালিকা পদ্ধতি কি? যে সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে তাদেরকে বলা হয় তালিকা পদ্ধতি, এবং ওই সেটটি দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ থাকবে, তাহলে সেটিকে বলা যেতে পারে তালিকা পদ্ধতির সেট। আমরা একটু উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। এখানে 2 4 6 অর্থাৎ 2 4 6 এটি নির্দিষ্টভাবে এখানে কয়টি উপাদান রয়েছে এবং এগুলো নির্দিষ্টভাবে বলে দেওয়া আছে। এই সেটগুলোকে বলা হয় সাধারণত তালিকা পদ্ধতির সেট। অর্থাৎ এভাবে যে কোনো ধরনের সংখ্যা, যে কোনো নাম, যে কোনো ধরনের আসবাবপত্র, অর্থাৎ সেটি যদি নির্দিষ্ট করে বলে দেওয়া থাকে, নির্দিষ্ট করে দেওয়া থাকে এবং দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ থাকে, তাহলে সেটাকে বলতে পারি আমরা কি তালিকা পদ্ধতির সেট। আশা করি তোমরা তালিকা পদ্ধতি কি সেটি বুঝতে পেরেছো। এখন আমরা জানবো গঠন পদ্ধতি কি। গঠন পদ্ধতি হচ্ছে যে সেটের উপাদানগুলো সাধারণত নির্দিষ্টভাবে বলে দেওয়া থাকে না এবং যে সেটের উপাদানগুলোর সাধারণত কিছু ধর্ম কিংবা বৈশিষ্ট্য দেওয়া থাকে, তাদেরকে বলা হয়ে থাকে গঠন পদ্ধতির সেট।
আমরা পূর্বে কিন্তু পড়েছি যে সেট কি বাস্তব অথবা চিন্তা জগতের। তাহলে বাস্তব সেটটি হচ্ছে তালিকা পদ্ধতি, আর চিন্তা জগতের সেটটি হচ্ছে গঠন পদ্ধতি। তোমরা সহজ এটি মনে রাখতে পারবা। আমরা দেখবো এখন গঠন পদ্ধতির সেটগুলি কিভাবে সাধারণত প্রকাশ করা হয়ে থাকে। আমরা সেটি উদাহরণের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করব। গঠন পদ্ধতিতে সাধারণত এভাবে প্রশ্নগুলি দেওয়া থাকে, x to x বিজোড় সংখ্যা। গঠন পদ্ধতি সাধারণত এভাবে প্রশ্নগুলি দেওয়া থাকে, x to x বিজোড় সংখ্যা। এখানে সাধারণত বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা, মৌলিক সংখ্যা, তারপর রয়েছে স্বাভাবিক সংখ্যা, যে কোনো ধরনের বৈশিষ্ট্যর কথা বলে দেওয়া থাকতে পারে, এবং যে কোনো বৈশিষ্ট্য দেওয়া থাক তোমরা সেটির আলোকে কিন্তু আনসার করতে হবে। আমরা একটু উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি যে গঠন পদ্ধতির সেটগুলো সাধারণত কিভাবে প্রকাশ করতে হয়। তোমাকে যদি আমি প্রশ্ন করি যে এখানে x to x বিজোড় সংখ্যা 1 এর থেকে বড় এবং 10 এর থেকে ছোট, অর্থাৎ 1 greater than x less than 10, 1 এর থেকে বড় এবং 10 এর থেকে ছোট, সে সংখ্যাটি কি হবে? আশা করি তুমি সেটি উত্তর দিতে পারবে। 1 এর থেকে বড় এবং 10 এর থেকে ছোট বিজোড় সংখ্যাটি হচ্ছে 3, 5, 7, 9। এই তো হয়ে গেল। অর্থাৎ 1 এর থেকে বড় হচ্ছে 3, 5, 7, 9 এবং 10 এর থেকে ছোট যেহেতু সে কারণে আমরা 9 পর্যন্ত সেটিকে নিব। এখন যদি তোমাদের এখানে দেওয়া থাকে মৌলিক সংখ্যা, কি সংখ্যা? মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যা কি আমরা জানতে হবে আগে। মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যার এক ব্যতীত আর কোনো গুণনীয়ক নেই, অর্থাৎ এক ছাড়া তাদেরকে আর কোনো সংখ্যা দ্বারা গুণ করা যায় না, তাদেরকে বলা হয় মৌলিক সংখ্যা। তাহলে এক ব্যতীত, তাহলে আমাদের কিন্তু 2 থেকে হিসাব করতে হবে। আমরা যদি 2 থেকে চিন্তা করি মৌলিক সংখ্যা, তাহলে 2 আর 1 গুণ দিলে 2 1 2, যে কারণে 2 হচ্ছে মৌলিক সংখ্যা। তারপর রয়েছে 2 এর পর রয়েছে 3, 3এরও কিন্তু কোনো গুণনীয়ক নেই, 3 1 3, সেটিও মৌলিক সংখ্যা। তারপর রয়েছে 4, কিন্তু 4 2 2 গুণ 4, অর্থাৎ 2 2 গুণ করলে 4 হয়, সে কারণে 4টি কিন্তু মৌলিক সংখ্যা নয়। তো এভাবে আমরা যদি এটি আনসার করার চেষ্টা করি যে 1 এর থেকে বড় মৌলিক সংখ্যা হচ্ছে 2, তারপর রয়েছে 3, তারপর রয়েছে 5, 5 এর এক ছাড়া কোনো গুণনীয়ক নেই, তারপর রয়েছে 7, 7, তারপর রয়েছে মৌলিক সংখ্যা 10 এর থেকে ছোট 9 আছে, কিন্তু 9টিকে আমরা নিতে পারবো না, কারণ 3 কে 3 দ্বারা গুণ করলে 9 হয়, অর্থাৎ 9 এর একাধিক গুণনীয়ক রয়েছে, যে কারণে 9টি হচ্ছে যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা নয়। তো এভাবে মৌলিক সংখ্যা থাকতে পারে। এখানে আরেকটি প্রশ্ন যদি আসে যে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, তাহলে এখন আমাদের জানতে হবে স্বাভাবিক সংখ্যা কি। তাহলে আমরা অলরেডি কিন্তু জোড় সংখ্যা, মৌলিক সংখ্যা সম্পর্কে জেনেছি, এখন জানবো আমরা স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা বলতে আমরা কি বুঝি? স্বাভাবিক সংখ্যা হচ্ছে পর্যায়ক্রমে ধারাবাহিক যে সংখ্যাগুলো থাকে, অর্থাৎ 1 থেকে শুরু করে যত সংখ্যা রয়েছে, যদি পরপর সেই সংখ্যাগুলো ধারাবাহিকভাবে বসতে থাকে, তাহলে তাদেরকে বলা হয়ে থাকে স্বাভাবিক সংখ্যা। তাহলে আমাদের এখানে যে বলে দেওয়া হয়েছে যে বৈশিষ্ট্যটি, যে x to x স্বাভাবিক সংখ্যা, আমাদের লিখতে হবে কি? স্বাভাবিক সংখ্যা। 1 এর থেকে বড় এবং 10 এর থেকে ছোট। তাহলে 1 এর থেকে বড় স্বাভাবিক সংখ্যা হচ্ছে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, অর্থাৎ 2, 3, 4, 5, 6, 7, 8, 9, অর্থাৎ 10 এর থেকে ছোট 2 থেকে, 1 এর থেকে বড় হচ্ছে 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আশা করি তোমরা স্বাভাবিক সংখ্যাটি বুঝতে পারছো। এবং স্বাভাবিক সংখ্যাটি খুবই গুরুত্বপূর্ণ, সেট থেকে বিভিন্ন প্রশ্ন স্বাভাবিক সংখ্যা এসে থাকে। স্বাভাবিক সংখ্যাকে সাধারণত n দ্বারা প্রকাশ করা হয়, এটি তোমরা মনে রাখবা, স্বাভাবিক সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এ ধরনের প্রশ্নে স্বাভাবিক সংখ্যা এখানে সরাসরি বলে না দিয়ে এখানে থাকতে পারে x to x belongs to n, এভাবে দেওয়া থাকতে পারে, অথবা x belongs to n
কিভাবে দেওয়া থাকতে পারে? সেট। তো আশা করি স্বাভাবিক সংখ্যা n, যদি n দেওয়া থাকে তাহলে তোমরা সেই আনসারটি করবা কি স্বাভাবিক সংখ্যা। তো এভাবে যদি তোমাদের প্রশ্নে আসে জোড় সংখ্যা, তাহলে তোমরা জোড় সংখ্যা বসাবা। যদি বিজোড় সংখ্যা আসে বিজোড় সংখ্যা বসাবা। মৌলিক সংখ্যা আসলে মৌলিক সংখ্যা বসাবা। তাছাড়াও গঠন পদ্ধতিতে আরো কিছু প্রশ্ন এসে থাকে। তোমাদের পাঠ্য বইয়ের প্রথমে যে প্রশ্নগুলো রয়েছে গঠন পদ্ধতি, আমরা সেটি যদি একটু আলোচনা করি। প্রথম প্রশ্নটি নিয়ে, এখান থেকে আমরা যে প্রশ্নটি লিখেছি এখানে, এই সকল প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসে থাকে। আমরা এই গঠন পদ্ধতিটি বোঝার চেষ্টা করব। এখানে যেটি রয়েছে x belongs to n, x স্কয়ার গ্রেটার দেন 9 এবং x কিউব লেস দেন 113। অর্থাৎ আমরা ইতিপূর্বে কিন্তু লিখেছি যে n সমান হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তাহলে x belongs to n, n হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার বর্গের মান, অর্থাৎ বর্গের মান, স্বাভাবিক সংখ্যাটিকে বর্গ করলে 9 এর থেকে বড় হতে হবে এবং তাকে গণ করলে 130 এর থেকে ছোট হতে হবে। যে সকল সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যাগুলো এই শর্তকে সমর্থন করবে সেই সকল উপাদানই হচ্ছে এই প্রশ্নের উত্তর। আমরা একটু আনসার করার চেষ্টা করি। এখানে যেহেতু স্বাভাবিক সংখ্যা বলে দেওয়া হয়েছে, আমরা সকলেই প্রথমে লিখতে হবে যে আমরা জানি যে স্বাভাবিক সংখ্যা, আমরা জানি স্বাভাবিক সংখ্যা n সমান হচ্ছে 1 2 3 4, এভাবে কিন্তু এটা চলতেছে। এখানে যে শর্তটি বলে দেওয়া হয়েছে যে স্বাভাবিক সংখ্যার বর্গের মান, তাহলে এই প্রত্যেকটি সংখ্যা যেগুলো রয়েছে সেগুলোর বর্গের মান হতে হবে 9 এর থেকে বড় এবং তাদেরকে ঘন করলে গড়ের মান হতে হবে 130 এর থেকে ছোট। তাহলে আমরা প্রথমে এখানে যেহেতু প্রথম স্বাভাবিক সংখ্যাটি রয়েছে এখানে 1, তাহলে আমরা লিখতে পারি x সমান 1 হলে, x সমান 1 হলে এখানে যদি আমরা সেটিকে বর্গ করি x স্কয়ার ইকুয়াল, তাহলে x সমান যদি 1 হয় তাহলে x এর মান কত বসবে এখানে 1, তাহলে 1 তার উপরে কি রয়েছে স্কয়ার, তাহলে আমাদের দিতে হবে স্কয়ার 1 স্কয়ার, তাহলে 1 স্কয়ার সমান হচ্ছে 1, একরে 1 দ্বারা গুণ করলে সেখানে একই হয়। তারপর হচ্ছে গ্রেটার দেন 9 এবং x কিউব, তাহলে x সমান হচ্ছে 1, তাহলে 1 এর উপর কি রয়েছে কিউব, তাহলে 1 কে যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে 1 হয়, অর্থাৎ 1 এর উপর যতটি পাওয়ারই থাকুক না কেন তার মান হবে 1। তারপর রয়েছে লেস দেন 113। ওকে, এখন আমরা দেখি যে এই স্বাভাবিক সংখ্যার বর্গের যে প্রথম মানটি রয়েছে সেটি এই শর্তটিকে মানে কিনা। এক সময় যদি 1 হয় তাহলে 1 স্কয়ার সমান হচ্ছে 1, অর্থাৎ আমাদের শর্তের মধ্যে বলে দেওয়া আছে যে স্বাভাবিক সংখ্যার বর্গের মান হতে হবে 9 এর থেকে বড়, কিন্তু এখানে আছে বর্গের মান 1, তাহলে সেটি কি এই মানকে সমর্থন করে না, অর্থাৎ এটি হচ্ছে নট ইকুয়াল টু। পরবর্তীতে যেটি রয়েছে x কিউব ইকুয়াল টু 1 কিউব, তাহলে 1 কিউব সমান হচ্ছে 1, অর্থাৎ 130 এর থেকে এক যেটি আছে সেটি ছোট হতে হবে, তাহলে এখানে কিন্তু এক ছোট আছে, যদিও এই মানটি সমর্থন করে কিন্তু এটি সমর্থন করে না, তাহলে আমরা এই মানটিকে কিন্তু স্বাভাবিক সংখ্যার বর্গের মান ধরে নিতে পারি না, অর্থাৎ এটাকে একটি সেট ধরে নিতে পারি না। তারপর যেটি রয়েছে যদি x সমান 2 হয়, আমরা পরবর্তী মানটি দেখি সমর্থন করে কিনা। x সমান যদি 2 হয় তাহলে x স্কয়ার ইকুয়াল টু 2 স্কয়ার, তারপর হচ্ছে 2 দিয়ে 4 9 এবং x কিউব 2 কিউব, তাহলে 2 দিয়ে 4 4 দুগুণা আচ্ছা 8। এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাধারণত যে স্বাভাবিক সংখ্যার বর্গের মানটা হচ্ছে এখানে 4, তাহলে 4 এটাও কিন্তু 9 এর থেকে বড় নয়, তাহলে এটাও কিন্তু সমর্থন করে না। এক সমান যদি 3 হয়, অর্থাৎ এখানে যদি 3 যদি হয়, এই যে 3 আছে 3 যদি হয় তাহলে 3 হলে x স্কয়ার ইকুয়াল টু 3 স্কয়ার, তাহলে এখানে হবে 9 গ্রেটার দেন 9 এবং x কিউব 3 কিউব,
অর্থাৎ 3 3 9 3 9 27, এখানে হবে 27 হচ্ছে 130। আমরা কিন্তু এখনো দেখতে পাচ্ছি যে স্বাভাবিক সংখ্যার যে বর্গের মানটা সেটি কিন্তু 9 এর চেয়ে বড় হচ্ছে না, তাহলে এটাও হচ্ছে নট ইকুয়াল টু। আশা করি আমরা পরবর্তী যে মানটি পাবো সেটি 9 এর থেকে বড় হবে। 1 সমান 4 হলে x স্কয়ার ইকুয়াল টু 4 স্কয়ার, তাহলে এখানে হচ্ছে 16, 4 4 16 9 এবং x কিউব, 4 কে যদি আমরা 4 দ্বারা গুণ করি 4 4 16 আর 4 16 হচ্ছে 64। এখন আমরা দেখবো শর্তটি যে স্বাভাবিক সংখ্যার বর্গের মান 4 4 16 অর্থাৎ সেটি 9 এর থেকে বড় এবং গণক হলে আমরা সেটিকে পাই হচ্ছে 64, সেটি হচ্ছে 130 এর থেকে ছোট, তাহলে এই মানটি কিন্তু উপরের শর্তটিকে সমর্থন করে 4 মানটি। তাহলে আমরা কিন্তু অলরেডি একটি মান পেয়ে গেছি। তার পরবর্তীতে দেখবো আমরা 1 সমান 5 হলে x স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার, তাহলে 5 5 হচ্ছে 25, এখানে হচ্ছে 5 কিউব, তাহলে 5 5 হচ্ছে 25, 5 25 হচ্ছে 125, 125 130। আমরা কিন্তু এখনো দেখতে পাচ্ছি যে এখানে স্বাভাবিক সংখ্যার যে 5 যে মানটি রয়েছে সেটিকে বর্গ করলে 5 5 হচ্ছে 25 অর্থাৎ সেটি 9 এর থেকে বড় হয় এবং 5 কে যদি আমরা কিউব করি তাহলে আসে 125 130 এর থেকে সেটিও ছোট হয়, তাহলে এই মানটিও কিন্তু উপরের এই শর্তটিকে সমর্থন করে। তাহলে আমরা দুটোই মান অলরেডি পেয়ে গেছি, একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 5। এখন দেখবো আমরা 1 সমান 6 হলে x স্কয়ার ইকুয়াল টু 6 স্কয়ার, তাহলে 6 6 হচ্ছে 36 এবং x কিউব, 6 6 36 আর 6 36 হচ্ছে 216, 6 কিউব 216। এখন আমরা দেখবো যে স্বাভাবিক সংখ্যার 6 যে মানটি রয়েছে অর্থাৎ 6 যে মানটি রয়েছে সেটি উপরের শর্তটিকে সমর্থন করে কিনা। যদিও এখানে হচ্ছে 36 9 এর থেকে বড়, এই অংশটুকু সমর্থন করে, কিন্তু 6 কে কিউব করলে হয়ে যায় 216, অর্থাৎ আমাদের কিন্তু এখানে শর্ত দেওয়া আছে 130 এর থেকে অথবা ছোট, যেহেতু এখানে বড় মান আসছে তাহলে এটা হচ্ছে নট ইকুয়াল টু। এখন পরবর্তীতে আমরা যতগুলোই মানই বের করি না কেন সাধারণত সবগুলো মান কিন্তু বড় আসবে, অর্থাৎ আর কোনো মানকে সেই উপরের যে প্রশ্নটি রয়েছে সেটিকে সমর্থন করবে না। তাহলে আমরা এখানে যে সেটটি পেয়েছি উপরের শর্তানুসারে এখানে সেট হচ্ছে 4 এবং 5। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই গঠন পদ্ধতিটি বুঝতে পেরেছো। এ ধরনের রিলেটেড অনেক প্রশ্ন বিভিন্ন বোর্ডে এসে থাকে, তোমরা এই একটি প্রশ্ন যদি সমাধান করতে পারো তাহলে এখান থেকে যত ধরনের বোর্ড পরীক্ষা প্রশ্ন এসেছে সবগুলো কিন্তু এখানে সমাধান করতে পারবো। এখানে এক্স কিউব দিয়ে দেওয়া থাকতে পারে, x টু দি পাওয়ার 4 দেওয়া থাকতে পারে, এখানে মানগুলো পরিবর্তন থাকতে পারে, কিন্তু তার থেকে বেশি কিন্তু এ ধরনের প্রশ্ন কিন্তু আর পরিবর্তন আসে না। আমরা ইতিপূর্বে সেট প্রকাশের পদ্ধতি নিয়ে আলোচনা করেছি, আশা করি তোমরা সেট প্রকাশের পদ্ধতি সেটি ভালো করে বুঝতে পেরেছো। এখন আমরা জানবো ফাঁকা সেট এবং অন্তর সেট কি। ফাঁকা সেট হচ্ছে যে সেটের কোনো উপাদান নেই তাকে বলা হয় ফাঁকা সেট। ফাঁকা সেটকে সাধারণত এই সাংকেতিক চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় থাকে। তাহলে এ ধরনের যখন সাংকেতিক চিহ্নগুলো ব্যবহার করা হবে তখন তোমরা ধরে নিবা সেটি হচ্ছে ফাঁকা সেট। তারপর ফাঁকা সেট প্রকাশের আরেকটি পদ্ধতি রয়েছে, যদি তার মধ্যে কোনো উপাদান থাকে না অর্থাৎ সেখানে ফাঁকা থাকে তাহলে তোমরা সেটিও কিন্তু সাধারণত ফাঁকা সেট প্রকাশের একটি পদ্ধতি। তারপর রয়েছে যেটি অন্তর সেট। আমরা জানবো অন্তর সেট কি। অন্তর সেট হচ্ছে সাধারণত আমরা যেটি বুঝি অন্তর মানে কি, অন্তর মানে হচ্ছে বিয়োগ করা, অর্থাৎ একটি সেট থেকে আরেকটি সেটের উপাদানগুলোকে বিয়োগ করা, সেটি হচ্ছে সাধারণত অন্তর সেট। যেমন এখানে এ বিয়োগ বি, এটি হচ্ছে অন্তর সেট প্রকাশের পদ্ধতি, অর্থাৎ এ বিয়োগ বি, অর্থাৎ এটি হচ্ছে অন্তর সেট প্রকাশের পদ্ধতি। অথবা এটিকে আরেকটি পদ্ধতিতে সাধারণত প্রকাশ করা হয় থাকে, এ বা বি, অর্থাৎ এভাবেও কিন্তু অন্তর সেট
প্রকাশ হয়ে থাকে। তোমাদের মাইনাস কিংবা এইভাবে বাদ চিহ্ন যে কোনোটি দেওয়া থাক একই ধরনের আনসার হবে তোমাদের। অর্থাৎ তোমরা এ মান থেকে এর মান থেকে বির মান বিয়োগ করবে এবং এর মান থেকে বির মান বিয়োগ করবে, উভয় ক্ষেত্রে কিন্তু একই ধরনের নিয়ম প্রযোজ্য। আমরা একটু উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি, তাহলে তোমাদের ভালো হবে। a ইকুয়াল টু 2 3 4, b ইকুয়াল টু 3 4 5 6 হলে a মাইনাস বি অর্থাৎ এ অন্তর্চ্ছেদ বি নির্ণয় করো। এখন আমরা লিখবো এখানে এ সমান কত আছে, এখানে এ সমান আছে, এ সমান হচ্ছে 2 3 4, 2 3 4 মাইনাস বি সমান আছে এখানে 3 4 5 6, অর্থাৎ এই মান থেকে এই মানটি বিয়োগ যাবে। এবং সেটি করার প্রক্রিয়াটা কি, এখানে রয়েছে 2, এখানে কোনো উপাদান নেই, তাহলে সেটি কিন্তু এটি থেকে এটি বিয়োগ যাবে না, তাহলে সেই উপাদানটি কিন্তু থেকে যাবে এখানে। এই জিনিসটা খুবই অনেকে মিস্টেক করে বিভিন্ন পরীক্ষায়, যে এই দিকের উপাদান যেটি থাকবে অপর দিকে যদি সেই উপাদান না থাকে সেই ক্ষেত্রে এদিকের উপাদানটি এখানে থেকে যাবে। তারপর এখানে রয়েছে 3, এখানে রয়েছে 3, তাহলে সেটি কিন্তু বিয়োগ হয়ে যাবে। এখানে রয়েছে 4, এখানে রয়েছে 4, সেটিও কিন্তু বিয়োগ হয়ে যাবে। অর্থাৎ এখানে এবং এ এবং বি এর মধ্যে যে সকল উপাদানগুলো সাধারণত মিল থাকবে এবং সমান থাকবে সেই উপাদানগুলো তোমাদেরকে বিয়োগ করে দিতে হবে। তাহলে এখানে 3 থেকে 3 বিয়োগ করলে সেটি চলে যায়, 4 থেকে 4 বিয়োগ করলে সেটিও কিন্তু বাতিল হয়ে যায়। এখন এখানে যে সংখ্যাটি রয়েছে যে 5 এবং 6, এই সংখ্যাটির কি হবে, তোমাদেরকে একটি জিনিস মনে রাখতে হবে যে এই উপাদান থেকে এই উপাদানকে কিন্তু বিয়োগ করা হয়েছে। বিয়োগ চিহ্ন এখানে বসার কারণে আমরা কিন্তু অলরেডি এটা বুঝতে পারি যে এখান থেকে এখানে অলরেডি এগুলো বিয়োগ হয়ে আছে, তাহলে 5 এবং 6 যে সংখ্যাটি রয়েছে সেটি কিন্তু অলরেডি এই মান থেকে বিয়োগ হয়ে আছে, যে কারণে অপরদিকে যত ধরনের উপাদানই থাক না কেন, যতটি উপাদানই থাক না কেন, যদি এই পাশে না থাকে সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এই উপাদানগুলো তোমরা বসাতে পারবা না। অর্থাৎ এই পাশে উপাদান থাকলে ওই পাশে না থাকলে সেটি দিকে বসাতে পারবা, কিন্তু এই পাশে যখন সময় উপাদান থাকবে আর এই উপাদানগুলো তোমরা কিন্তু সেখানে আনসারে বসাতে পারবা না। তাহলে এটার আনসার হচ্ছে 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অন্তর্চ্ছেদ, এখানে বিয়োগ চিহ্ন অথবা এভাবে বাদ চিহ্ন সেটিও দেওয়া থাকতে পারে, যে কোনো একটি দেওয়া থাকলে একই ধরনের নিয়মে এগুলা আনসার গুলা হবে। তাহলে আমরা ফাঁকা সেট এবং অন্তর্সেট জানলাম। এখন আমরা জানবো সংযোগ সেট কি। আচ্ছা, তোমাদের আমি যদি প্রশ্ন করি যে সংযোগ কি, সংযোগ মানে কি? যুক্ত হওয়া। সংযোগ মানে কি? যুক্ত হওয়া। হ্যাঁ, পরস্পর পরস্পরের সাথে যুক্ত হওয়া, সেটাকেই সাধারণত বলা হয় সংযোগ সেট। অর্থাৎ সেটের যে সকল উপাদানগুলো রয়েছে সকল উপাদান নিয়ে যে সেট তৈরি হয় তাকে বলা হয় থাকে সংযোগ সেট, এবং সংযোগ সেটকে প্রকাশ করা হয়ে থাকে ইউ দ্বারা। সংযোগ সেটকে প্রকাশ করা হয়ে থাকে ইউ দ্বারা, অর্থাৎ ইউনিয়ন অফ সেট, ইউনিয়ন অফ সেট, ইউনিয়ন অফ সেট, এটি হচ্ছে সংযোগ সেট, অর্থাৎ ইউ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। আমরা উদাহরণের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি যে এই সংযোগ সেটগুলি কিভাবে করতে হয়। এখানে যদি a equal to 2 3 4 5, b equal to 3 4 5 6 হলে a ইউনিয়ন b নির্ণয় করো, নির্ণয় করো। আমরা সাধারণত জানি যে সংযোগ সেট প্রকাশ করা হয় ইউ দ্বারা, অর্থাৎ এ ইউনিয়ন বি, যতগুলো উপাদান থাকবে পরস্পর পরস্পরের সাথে কি হবে? যুক্ত হবে। তাহলে এখানে যদি আমরা এটি সংযোগ সেট নির্ণয় করি এ ইউনিয়ন বি, এখানে এর মান দেওয়া আছে, এর মান হচ্ছে 2
3 4 5 ইউনিয়ন বির মান দেওয়া আছে এখানে 3 4 5 6 অর্থাৎ এ ইউনিয়ন বি এটি তোমরা সাধারণত মনে রাখার একটি উপায় হচ্ছে সংযোগ মানে যুক্ত হওয়া অনেকগুলো সেট নিয়ে হচ্ছে সংযোগ সেট, অর্থাৎ সেটের যতগুলো উপাদান থাকবে প্রত্যেকটি সেট নিয়ে হচ্ছে সংযোগ সেট। তাহলে আমরা কিন্তু এখানে প্রত্যেকটি সেট নিতে হবে, কিন্তু এই প্রত্যেকটি সেটের নেওয়ার ক্ষেত্রে একটি শর্ত হচ্ছে যদি উভয় পক্ষে একই ধরনের উপাদান থাকে তাহলে কিন্তু তোমাদের একটি উপাদান নিতে হবে। আমরা একটু সমাধান করি তাহলে তোমাদের আরো ক্লিয়ার হবে। এখানে রয়েছে 2, এখানে নেই, আমরা কিন্তু প্রত্যেকটি সেট নিতে হবে। তাহলে এখানে আমাদের 2 নিতে হবে, এখানে রয়েছে 3, এখানে রয়েছে 3, উভয় পক্ষে কিন্তু একই ধরনের উপাদান রয়েছে, তাহলে আমরা নিব কয়টি? একটি। এখানে রয়েছে 4, এখানে রয়েছে 4, উভয় পক্ষে দুটি উপাদান, তাহলে একই উপাদান, তাহলে আমরা নিব এখান থেকে একটি উপাদান। উভয় পক্ষে 5, তাহলে আমরা এখান থেকে নিব কিন্তু একটি উপাদান। এবং রয়েছে 6, আমাদের এখান থেকে 6 নিতে হবে। অর্থাৎ এখন আমরা দেখি এই দুটি সেটের মধ্যে যে সকল উপাদানগুলো রয়েছে 2 3 4 5 6 3 4 5 6, অর্থাৎ এখানে 2 3 4 5 6 সবগুলো সেটকে আমরা এককভাবে নিলে হবে 2 3 4 5 6। এই সেটগুলোকে বলা হয় সাধারণত কমন। এগুলা কি? কমন। আশা করি তোমরা সংযোগ সেট কি সেটি বুঝতে পেরেছো। এখন আমরা দেখব সেট কি। সেট হচ্ছে যে সেটের উপাদানগুলো সাধারণ উপাদান নিয়ে তৈরি করা হয় তাদেরকে বলা হয় সেট। তো সাধারণ উপাদান বলতে আমরা কি বুঝি? সাধারণ আমরা বলতে বুঝি কমন। সাধারণ বলতে কি? কমন। অর্থাৎ দুটি সেটের মধ্যে যদি কমন যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলো নিয়ে যে সেট তৈরি হবে তাদেরকে বলা হবে কি? সেট। তো সেটকে প্রকাশ করা হয় n দ্বারা, অর্থাৎ ইন্টারসেকশন অফ সেট, সেটাকে বলা হয় কি? ইন্টারসেকশন অফ সেট। তাহলে এখানে যদি আমরা ইন্টারসেকশন লিখি যে a ইন্টারসেকশন b, তাহলে এই সেটের উপাদানগুলো পরস্পরের সাথে কি যাবে? শুধু কমন সংখ্যাগুলো যাবে। অর্থাৎ দুইটি সেটের মধ্যে যে উপাদানগুলো মিল রয়েছে সাধারণত সেই উপাদানগুলো সেখানে যাবে এবং সেই উপাদানগুলো দিয়ে সেট তৈরি হবে। আমরা এখন সেট নির্ণয় করব। এখানে রয়েছে 2 কিন্তু এখানে নেই, তাহলে সেটি কিন্তু আনকমন হয়, তাহলে আমরা কিন্তু সেটি নিতে পারবো না। এখানে রয়েছে 3, এখানে রয়েছে 3, দুটির মধ্যে এই উপাদানটি বিদ্যমান, তাহলে আমরা একটি উপাদান নিব 3। এখানে রয়েছে 4, এখানে রয়েছে 4, তাহলে এখান থেকে 4 সেটিও কমন যাবে। এখানে 5, এখানে 5, তাহলে এখান থেকে 5ও কমন যাবে। কিন্তু এখানে রয়েছে 6 কিন্তু এখানে নেই, তাহলে সেটি কিন্তু সেট নয়, সেটি আনকমন, যে কারণে আমাদের এখানে আনসার হচ্ছে 3 4 5। আশা করি তোমরা সেট কি সেটি বুঝতে পারছো। এ ধরনের প্রশ্নগুলো সাধারণত খ অংশে, বিভিন্ন নৈর্ব্যক্তিক এমসিকিউ এগুলোতে এসে থাকে। তো এই সহজ টেকনিক গুলা সাধারণত মনে থাকলে তোমাদের খুব সহজে তোমরা সেগুলো আনসার করতে পারবে। আমরা এখন দেখব উপসেট বা শক্তি সেট কি। উপসেট বা শক্তি সেট কি? উপসেট অথবা শক্তি সেট। উপসেট হচ্ছে একটি সেটের উপাদান থেকে যতগুলো সেট নির্ণয় করা যায় তাদেরকে বলা হয় উপসেট অথবা শক্তি সেট অথবা পাওয়ার সেট। আমরা যাই বলি না কেন প্রত্যেকটির আনসার কিন্তু একই হয়ে থাকে। তাহলে উপসেট কি? একটি সেট, অর্থাৎ একটি বাস্তব সেট থাকবে। আমরা ধরে নিলাম এটা একটি সেট। এই সেট থেকে এই সেটে যে সকল উপাদান রয়েছে সেই উপাদান নিয়ে আরো যতগুলো সেট নির্ণয় করা যাবে তাদেরকে বলা হয় উপসেট অথবা শক্তি সেট। তাহলে যদি b সমান 3 4 5 হয় তবে b এর উপসেট কয়টি? এই ধরনের প্রশ্ন আসতে পারে। অথবা pb নির্ণয় করো, pb নির্ণয় করো। যদি b ইকুয়াল টু 3 4 5 হয় তবে pb নির্ণয় করো, অর্থাৎ pb এর পাওয়ার সেট নির্ণয় করো। আমরা ইতিমধ্যে বলেছি যে পাওয়ার সেট এবং উপসেট এবং শক্তি সেট একই জিনিস, একই আনসার হয়ে থাকে। তোমরা যে কোনো একটি নির্ণয় করতে পারলে সবগুলো একই নিয়ম।
প্রশ্ন হয়তো ভিন্ন আসতে পারে, উপসেট নির্ণয় করো, তার উপসেট কয়টি, হ্যাঁ তারপর রয়েছে তার পাওয়ার সেট নির্ণয় করো, অথবা সেটিকে গাণিতিক ভাবে প্রকাশ করা হয় থাকে পিবি দ্বারা, পিবি নির্ণয় করো। আমরা এখন দেখব যে বি এর যে উপাদানগুলো রয়েছে, বি এর সাধারণত এখানে তিনটি উপাদান রয়েছে, 3, 4, 5। এই তিনটি উপাদান থেকে আমরা সাধারণত কয়টি সেট নির্ণয় করতে পারি। তাহলে সুতরাং তোমাদের লিখতে হবে, এখানে দেওয়া আছে বি ইকুয়াল টু 3, 4, 5। সুতরাং পিবি, আমাদের যেহেতু পাওয়ার সেট বলছে পিবি, এখন আমরা দেখব যে এই বি এর যে তিনটি উপাদান রয়েছে সেই তিনটি উপাদান থেকে খুব সহজে কিভাবে অনেকগুলো সেট নির্ণয় করা যায়। প্রথমত রয়েছে 3, তাহলে আমরা এই 3 দিয়ে কিন্তু একটি সেট লিখতে পারি, কারণ যে কোনো উপাদানই থাক এবং দ্বিতীয় বন্ধনী দ্বারা যদি একটি নির্দিষ্ট উপাদান থাকে তাহলে সেটাকে কিন্তু সেট বলা যায়। তারপর যেটি রয়েছে 4 কে নিয়ে আমরা একটি সেট তৈরি করতে পারি। তারপর রয়েছে 5 কে নিয়ে আমরা একটি সেট তৈরি করতে পারি। তাহলে আমাদের অলরেডি কিন্তু এই তিনটি উপাদান থেকে তিনটি সেট হয়ে গেছে। তারপর আমরা দেখবো আর কোন উপাদানগুলো নিয়ে এখানে সেট তৈরি করা যায়। 3, 4 এই দুটি সংখ্যা দিয়ে একটি সেট হতে পারে। তারপর রয়েছে যেটি 3, 5 দিয়ে একটি সেটের উপাদান আমরা প্রকাশ করতে পারি। তাহলে 3, 4, 3, 5, অর্থাৎ তোমরা যেটি খুব সহজে মনে রাখার জন্য করবা সেটি হচ্ছে 3, 4, 5, 3, 4, 3, 5, 4, 5, 3, 4, 5। আশা করি তোমরা বুঝতে পারছো। যখন আবার আমরা এখানে লিখে দিব আরো সহজ হবে। 3, 5, তারপর হচ্ছে 4, 5, তারপর হচ্ছে 3, 4, 5। তাহলে এই উপসেট গুলো সাধারণত এইভাবে করবা, প্রথম সংখ্যাটি সিঙ্গেল 3, 4, 5, 3, 4, 5, তারপর হচ্ছে 3, 4, 3, 4, 3, 5, 3, 5। তাহলে 3 দিয়ে আমাদের উপাদানগুলো সেট নির্ণয় করা শেষ। 4, 5, 4, 5, তারপর রয়েছে 3, 4, 5, 3, 4, 5। তাহলে এখানে আমাদের মোট কয়টি উপাদান হচ্ছে আমরা একটু দেখে নেই। 1, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ আমাদের হচ্ছে 7টি উপাদান। এবং তোমাদের আরেকটি জিনিস মনে রাখতে হবে, যে কোনো উপসেট, পাওয়ার সেট অথবা শক্তি সেটের একটি উপাদান হচ্ছে ফাঁকা সেট, তাহলে আমরা দিয়ে দিলাম ফাঁকা সেট। এই আমাদের হয়ে গেল শক্তি সেট, উপসেট, পাওয়ার সেট নির্ণয়ের পদ্ধতি। আশা করি তুমি সেটি বুঝতে পেরেছো, উপসেট বা শক্তি সেট নির্ণয়। এখন আমরা জানবো পূরক সেট কি। পূরক সেট কি সেটা আমরা একটু উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি, তাহলে তোমাদের মনে থাকবে। পূরক সেট হচ্ছে সাধারণত একটি সেটের যতগুলি উপাদান থাকে, অর্থাৎ একটি সেট নির্ণয়ের ক্ষেত্রে যতগুলো উপাদান থাকবে প্রত্যেকটি সেট নিয়ে হচ্ছে সার্বিক সেট, অর্থাৎ তোমরা অনেকেই ইতিমধ্যে বেন চিত্রর সাথে পরিচিত আছো এবং বেন চিত্র তোমরা অনেকেই জানো সেটি কি। এখানে আমরা একটি বেন চিত্রের মাধ্যমে তোমাদের দেখিয়ে দিব যে পূরক সেট গুলি সাধারণত কিভাবে হয়ে থাকে এবং কিভাবে সেগুলোকে খুব সহজে তোমরা সেটি মনে রাখতে পারবে। এখানে বেন চিত্রে 3, 4, 5, 6 চারটি উপাদান রয়েছে। তাহলে এই সকল উপাদান নিয়ে হচ্ছে সার্বিক সেট, অর্থাৎ ইউ। সার্বিক সেট হচ্ছে ইউ, অর্থাৎ এটিকে ইংলিশে বলা হয় ইউনিভার্সাল, এবং সার্বিক সেটের প্রতীক হচ্ছে ইউ। তাহলে এখানে সার্বিক সেট হচ্ছে 3, 4, 5, 6। তাহলে আমরা এখানে লিখি সার্বিক সেট ইউ সমান হচ্ছে 3, 4, 5, 6। এখানে দুটি বৃত্ত রয়েছে বেন চিত্রের, আমরা এটিকে দিলাম এ এবং এটি হচ্ছে বি। তাহলে এ হচ্ছে এই বৃত্তটি এবং বি হচ্ছে এই বৃত্তটি। তাহলে এ এর উপাদান হচ্ছে 3 এবং 4। তাহলে আমরা লিখলাম এখানে এ এর উপাদান হচ্ছে 3, 4। তাহলে বি এর উপাদান কি? বি এর উপাদান হচ্ছে 4 এবং 5। তাহলে বি এর উপাদান হচ্ছে 4, 5। এখন আমরা জানবো যে পূরক সেটটি কিভাবে নির্ণয় করতে হয়। পূরক সেট হচ্ছে এর বহির্ভূত যে সার্বিক সেটগুলো রয়েছে সেগুলোকে বলা হয় পূরক সেট, অথবা বি এর বহির্ভূত যে সার্বিক সেট রয়েছে সেটা হচ্ছে পূরক সেট।
এটিকে গাণিতিকভাবে প্রকাশ করা হয় তাকে এ কমপ্লিমেন্ট অথবা এ প্রাইম। তাহলে আমরা লিখতে পারি এখানে এ কমপ্লিমেন্ট সমান সার্বিক সেট মাইনাস এ। এখানে যদি বলা হয় তাকে বি কমপ্লিমেন্ট অর্থাৎ বি এর পূরক সেট নির্ণয় করো, তাহলে বি এর পূরক সেট হবে ইউ মাইনাস বি। বি এর পূরক সেট হবে ইউ মাইনাস বি। এখন আসি আমরা পূরক সেট এবং কমপ্লিমেন্টের যে পার্থক্যটি। পূরক সেটটি হচ্ছে কমপ্লিমেন্ট, অর্থাৎ এটাকে সি দ্বারা প্রকাশ করা হয়, এ কমপ্লিমেন্ট অথবা এ প্রাইম। এখানে কমপ্লিমেন্ট এবং প্রাইম দুটো কিন্তু একই জিনিস। প্রাইমও আসতে পারে, কমপ্লিমেন্টও আসতে পারে, যাই আসুক না কেন দুইটির আনসার কিন্তু একই হবে, বি প্রাইম অথবা আমরা এখানে লিখলাম বি কমপ্লিমেন্ট। তাহলে এখানে হবে ইউ মাইনাস বি, অর্থাৎ সার্বিক সেট মাইনাস বি। অর্থাৎ তোমাদের এখানে মনে রাখতে হবে যে এ কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট, এ প্রাইম, বি প্রাইম যাই থাকুক না কেন সার্বিক সেট মাইনাস ওই মান উপাদানটি হবে। যদি এখানে বি দেওয়া থাকে তাহলে বি, এ দেওয়া থাকে তাহলে এ। অর্থাৎ তোমাদের এখানে মনে রাখতে হবে যে পূরক সেট যখন বলবে প্রশ্নপত্রে যে এ প্রাইম অথবা এ কমপ্লিমেন্ট, তখন সেটির তোমাকে লিখতে হবে ইউ মাইনাস এ। ইউ মাইনাস এ, এটারও আনসার হবে ইউ মাইনাস এ, বি ইউ মাইনাস বি, সি ইউ মাইনাস বি, যদি ডি কমপ্লিমেন্ট ইউ মাইনাস ডি। এখন আসে আমরা যদি ব্র্যাকেট থাকে, ব্র্যাকেট দেওয়া থাকলে এ ইউনিয়ন বি প্রাইম, সেক্ষেত্রে কি হবে? যার উপরেই সাধারণত যে মানের উপরেই কমপ্লিমেন্ট অথবা প্রাইম থাকবে ওখানে ইউ মাইনাস সেটি বসিয়ে দিবা। এখানে ব্র্যাকেটের উপর আছে তাহলে ইউ মাইনাস এই আমরা সম্পূর্ণ ব্র্যাকেটটি বসিয়ে দিই এ ইউনিয়ন বি। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা একটু সমাধান করার চেষ্টা করি এটি। আমরা এই বেঞ্চ চিত্র থেকে এর পূরক সেট নির্ণয় করি, তাহলে এ কমপ্লিমেন্ট, তাহলে এ কমপ্লিমেন্ট সমান হবে কি ইউ মাইনাস এ। তাহলে ইউ সার্বিক সেট, সার্বিক সেটের এখানে মান দেওয়া আছে 3 4 5 6 মাইনাস এর মান দেওয়া আছে এখানে 3 4 3 4, অর্থাৎ এর বহির্ভূত যে মানগুলো থাকবে, এ ব্যতীত যে মানগুলো থাকবে সেটি হচ্ছে পূরক সেট। তাহলে 3 4 3 4 দুটি মান বাতিল হয়ে যাবে, 3 এবং 4, 3 এবং 4 এটি বাতিল হয়ে যাবে। তাহলে এখানে থাকবে কি 5 6। যদি সেখানে বি কমপ্লিমেন্ট থাকে তাহলে ইউ মাইনাস বি, বি এর বহির্ভূত যে মানগুলো থাকবে সার্বিক সেটের সেটি হচ্ছে পূরক সেট। আশা করি তোমরা সেটি বুঝতে পেরেছো। এখন আমরা জানবো ক্রমজোড় কিভাবে নির্ণয় করতে হয়। তো ক্রমজোড় সাধারণত কি সেটি আমরা আগে একটু জানি। ক্রমজোড় হচ্ছে ক্রমজোড়ের একটি উপাদান যদি x হয়, অর্থাৎ তার প্রথম উপাদানটি যদি x হয় এবং ক্রমজোড়ের দ্বিতীয় উপাদানটি যদি y হয়, তাহলে ক্রমজোড়টি হবে x, y, অর্থাৎ ক্রমজোড়টি প্রকাশ করা হবে x, y আকারে। এই ক্রমজোড়ের ইকুয়াল বিভিন্ন মান দেওয়া থাকতে পারে। যেমন এখানে আমরা যদি ধরে নেই এই ক্রমজোড় xy ইকুয়াল ab, তাহলে এখানে ক্রমজোড়ের যে মূল সংখ্যাটি সেটি কি হবে? অর্থাৎ তাহলে হবে এখান থেকে x ইকুয়াল হবে a এবং y ইকুয়াল হবে b, অর্থাৎ x ইকুয়াল a, y ইকুয়াল b। এটা হচ্ছে ক্রমজোড়ের সাধারণ নিয়ম। তোমাদের পাঠ্য বইয়ের 7 নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে x মাইনাস 1 কমা y প্লাস 2 ইকুয়াল y মাইনাস 2 কমা 2x প্লাস 1। অর্থাৎ এখানে ক্রমজোড়ের সাধারণত x এর একটি মানের জন্য y একটি ক্রমজোড় এবং y এর একটি মানের জন্য x একটি ক্রমজোড়। এখানে কিন্তু আমরা ক্রমজোড় প্রকাশের পদ্ধতি জেনেছি যে x এর একটি মানের জন্য অপর দিকে যে মানটি থাকবে সেটি হচ্ছে তার ক্রমজোড় এবং y এর একটি মানের জন্য অপর দিকে তার যে মানটি দেওয়া থাকবে সেটি হচ্ছে তার একটি ক্রমজোড়। এখানে আমরা কিন্তু অলরেডি x ইকুয়াল
এক্স কমা ওয়াই ইকুয়াল লিখেছিলাম এ কমা বি, অর্থাৎ এটি সমান এটি, তাহলে এক্স এর উপাদান হচ্ছে এ, ওয়াই এর উপাদান হচ্ছে বি। যেহেতু এখানে দুটি এক্স এবং দুটি উপাদানে এক্স এবং ওয়াই আছে, সেক্ষেত্রে তোমরা কি করবা, অর্থাৎ এখানে হবে এক্স এর একটি উপাদানের জন্য ওয়াই একটি কমজোর এবং ওয়াই এর একটি উপাদানের জন্য এক্স একটি কমজোর। তাহলে এই এক্স এর যে কমজোরটি সেটি হবে ওয়াই, এবং এখানের যে এক্স এর উপাদানটি রয়েছে সেটি হবে ওয়াই, অর্থাৎ এটির জন্য এটি এবং এটির জন্য এটি। তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল ওয়াই মাইনাস টু, এবং টু এক্স, এই যে টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল ওয়াই প্লাস টু। তারপর এভাবে সমাধান করে তোমাদের অঙ্কগুলি করতে হবে। আমরা এগুলো বিস্তারিত আলোচনা করব যখন আমরা ক্রমজোড়ের বিভিন্ন অঙ্কগুলো করব। এখানে তোমাদের সাধারণত বেসিক যে নিয়মগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে, তাই এখানে বিস্তারিত আর আলোচনা করব না। তারপর যেটি রয়েছে কার্তেশীয় গুণজ, এটি খুব একটি সহজ কার্তেশীয় গুণজ নির্ণয়। কার্তেশীয় গুণজ আমরা একটি উদাহরণের মাধ্যমে এখন করব। একটি কার্তেশীয় গুণজ করলে তোমাদের পরীক্ষায় যে কোনো ধরনের কার্তেশীয় গুণজ আসুক সেটি তোমরা করতে পারবা। এ ইকুয়াল 1 2 এবং বি ইকুয়াল 4 5। কার্তেশীয় গুণজ সাধারণত এইভাবে প্রকাশ করা হয় থাকে, এ ক্রস বি, অর্থাৎ এ গুণ বি। তাহলে আমরা সেটিকে কিভাবে সমাধান করব, এ, তাহলে এর এখানে নির্দিষ্ট মান দেওয়া আছে 1 2, তারপর রয়েছে বি, বি এর একটি মান রয়েছে 4 5, তোমরা এগুলো এইভাবে বসিয়ে দিও 4 5। তারপর তোমাদের যে কাজটি করতে হবে, প্রথমে তো এই 1 দ্বারা অপর পক্ষের যে দুটি উপাদান রয়েছে তাদেরকে গুণ আকারে লিখতে হবে, এবং গুণ আকারে লিখতে গেলে তাদেরকে একটি সংখ্যা এবং অপর সংখ্যাটি কমা আকারে লিখবা। এখানে রয়েছে 1, এখানে রয়েছে 4, তাহলে আমরা লিখলাম 1 4 কমা, অবশ্যই সেখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, যাতে কিন্তু কমজোর ভুল হবে। তারপর 1 দ্বারা আবার 5 কে গুণ করলে 1 5, প্রথম বন্ধনী। তারপর 2 দ্বারা আবার দুটি উপাদানকে গুণ করতে হবে, তাহলে 2 4, তারপর 2 দ্বারা আবার 5 কে গুণ করতে হবে 2 5। এটা হচ্ছে কার্তেশীয় গুণজ নির্ণয়ের পদ্ধতি। এ ধরনের যে কোনো প্রশ্ন আসুক তোমরা এইভাবে করবা, এবং সর্বশেষে একটি দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে দিবা, কার্তেশীয় গুণজ হয়ে যাবে। আশা করি তোমরা সেটের যে বেসিক নিয়মগুলো আছে সেগুলো আশা করি বুঝতে পেরেছো। এখান থেকে সাধারণত যে প্রশ্নগুলি বোর্ড পরীক্ষায় এসে থাকে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তার মধ্যে অন্যতম সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো কমন, উপসেট নির্ণয়, পূরক সেট নির্ণয়, কার্তেশীয় গুণজ, ক্রমজোড়, হ্যাঁ, এই 4টি শিকন ফল থেকে প্রচুর পরিমাণ বোর্ডে কোয়েকশন আসে থাকে। আমরা আগামী পর্বে তোমাদের বিভিন্ন বোর্ড প্রশ্ন নিয়ে আলোচনা করব। বোর্ড প্রশ্নের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিব, কিভাবে বোর্ড প্রশ্নগুলো আনসার করতে হয়, এবং বিভিন্ন বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলি এসেছে সেগুলি যখন তোমাদের আলোচনা করব তখন আশা করি তোমরা এই প্রত্যেকটি যে নিয়মগুলো করানো হয়েছে প্রত্যেকটি নিয়ম থেকেই সেই প্রশ্নগুলি আশা করি থাকবে, এবং খুব সহজে তোমরা সেগুলো উত্তর করতে পারবা। তো আগামী পর্বটি পেতে ইনান লার্নিং হোমের চ্যানেলের পাশে থাকবে এবং ইনান লার্নিং হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এভাবে তোমাদের 2025 সালে যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে তোমাদের প্রত্যেকটি বিষয়ের নিয়ে সাজেশন দেওয়া হচ্ছে, এবং গণিতের লাইভ ক্লাসের মাধ্যমে তোমাদেরকে সাপোর্ট দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রত্যেকটি ভিডিও যারা মনোযোগ সহকারে দেখবে তোমাদের গণিত নিয়ে কোনো ধরনের টেনশন করতে হবে না। এভাবে আমরা প্রত্যেকটি অধ্যায় নিয়ে আলোচনা করি, তোমাদের খুব সহজ টেকনিক, কয়েকটি নিয়ম মনে রেখে কিভাবে পরীক্ষায় ভালো মার্কস তোলা যায় সেই টেকনিকগুলো তোমাদের দেখিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।